দেখুন তারা আওয়ামী লীগকে কিভাবে ফেরাচ্ছে। প্রসঙ্গটা নিয়ে কথা বলবার আগে আমরা দুটো ভিডিও ক্লিপ শুনে আসব। একটি গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূর এবং আরেকটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আমরা ভিডিও ক্লিপগুলো শুনে আসি, তারপরে আবার কথা বলবো। যে আওয়ামী লীগের তো এত বড় একটা দল, তাদের কিছু মানুষ অপরাধ করতে পারে, বাট একেবারে ম্যাসিভ লেভেলের মানুষ তো আর অপরাধ করে না। কাজে রাজনৈতিক কারণে সাধারণ নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাদের উপরে যেন জুলুম না হয়, এই আহ্বানটা কিন্তু আমরা শুরু থেকে রেখে আসছিলাম। এবং আওয়ামী লীগ বড় একটা দল, তাদের নেতাকর্মীদেরকে বাইরে রেখে তো এই রাষ্ট্রকে স্থিতিশীল করা, এই সমাজকে পুনর্গঠন করা এটা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা সব দলই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়েই কাজ করার আমরা চেষ্টা করছি এবং একসাথেই চলার চেষ্টা করছি। ছোট্ট একটা দেশ, এখানে এত ঘনবসতিপূর্ণ মানুষ, হাঁটতে গেলে একজন মানুষ আরেকজন মানুষের গায়ে লাগে। এখন ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা অন্য নেতারা যদি কোনো ধরনের নির্দেশনা দেয় দেশে থাকা নেতাকর্মীরা তো সেটা বিবেচনা করবে যে সেটা করতে গিয়ে তাদের ঝুঁকি আছে কিনা। সেটা নিজে বাঁচলে বাপের নাম। তো কাজে এখনই যে নির্বাচন হচ্ছে, এইখানে একটা উৎসবমুখী নির্বাচন হচ্ছে। দেখেছি আমি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছে বিভিন্ন দলের নেতাদের সাথে। এখন সেই ক্ষেত্রে তারা কোনো আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে গেলে তখন তাদের উপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটা খড়গ নেমে আসবে। সেটা তাদের জন্য একটা বিপদ। নিশ্চয়ই নিজের ভালো পাগলেও বোঝে, তাদের ভালো তারা বুঝবে। এবং আমাদের আহ্বান থাকবে যে আজকের এই পরিস্থিতিতে আমরা অন্য কোনো চিন্তা ভাবনা না করে বরঞ্চ যারা নির্বাচনী ফিল্ডে আছে, সেটা পটুয়াখালীর চিনে আমি কিংবা অন্যান্য জায়গায় অন্যান্য প্রার্থীরা, তাদের সাথে বরঞ্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকলেই তারা সবচেয়ে নিরাপদ এবং সেফ। আমাদের হাসিনা আপত্তি গেছেন ভারতে গেছেন, ভালো করেছেন যে এইখানকার যারা আপনার সমর্থক তাদেরকে বিপদে পড়ে গেছেন। আমরা তাদেরকে জানাতে কোনো বিপদে পড়বেন না, আমরা আছি আপনাদের। দর্শক, এগুলো হচ্ছে ভোটের মাঠের দৃশ্য। এই যে ভোটটা হচ্ছে, এই ভোটটাতে আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের প্রতি তাদের সুর নরম ভোটের রাজনীতিতে। এই যে দুজনের কথা শুনলেন, সেই দুইজনই কিন্তু ভয়ঙ্কর ভাবে মাইনকার চিপায়, একটা গ্রাম দেশের একটা ভাষায় বলা হয় যে মাইনকার চিপায় পড়ে গেছে। গণ অধিকার পরিষদের নূরও নির্বাচিত হয়ে আসতে পারবে কিনা সন্দেহ আছে, কারণ সেখানে বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির সদস্য তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নূর পেয়েছে বিএনপি জোটের মনোনয়ন আছে পটুয়াখালী 3 আসনে। আরেকদিকে ঠাকুরগাঁয় যদি যান, ঠাকুরগাঁ 1 আসন সদর আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি, তিনি ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক সভাপতি ছিলেন এবং এই মুহূর্তে জামাতের মজলিসে শুরার সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী, শক্ত প্রতিদ্বন্দ্বী। শুধু প্রতিদ্বন্দ্বী বললে ভুল হবে, এই দুটো আসন নিয়ে আমি একদম প্রেডিকশন করেই বলছি যে নূর সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসতে পারবেন না। কারণ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, তার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, মাঝখান থেকে সেখানে জামাত চলে আসতে পারে। আবার ঠাকুরগাঁয়ে ভোটটা নির্ভর করে হিন্দু ভোটের উপর। আমি বলছি না যে হিন্দু ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। হিন্দু ভোটার 25-30% ঠাকুরগাঁ 1 আসনে 25 থেকে 30% হিন্দু ভোট, এবং সেই হিন্দু ভোটগুলো ম্যাক্সিমাম যায় আওয়ামী লীগের বক্সে। সেখানে আওয়ামী লীগের এমপি ছিলেন বাবু রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন, পানি সম্পদ মন্ত্রী ছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে সম্ভবত 17 আগস্ট তাকে যেভাবে, এই যে ছবিটি দেখুন, যেভাবে হাতে দড়ি বেঁধে অপদস্থ করেছে, কারা করেছে? বিএনপি করেছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপা করছেন এবং আপা করে ভোট চাইছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের ভোটটা পেতে মইয়া, আওয়ামী লীগের ভোটটা তিনি পেয়ে নির্বাচিত হয়ে আসতে চাইছেন, কিন্তু সেখানে আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাবে না।
বিএনপির আসলে সেই অর্থে সেখানে ভোট নেই, যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমগ্র জীবনে, সারা জীবনে মাত্র একবার 2001 সালের নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছেন, একবারই শেষ। আর তিনি নির্বাচিত হতে পারেননি, এবং এবার ভোটের মাঠে তিনি বলছেন যে তার জীবনের শেষ নির্বাচন, কিন্তু শেষ নির্বাচনেও শেষ রক্ষাটি হবে না। রমেশচন্দ্র সেনকে অত্যাচার করেছেন। রমেশচন্দ্র সেন একজন প্রবীণ মানুষ, তার বয়স সম্ভবত এখন 85 বছর বয়স। এই বয়সে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকায় এভাবে তিনি নির্যাতিত হয়েছেন। এই যে ভিপি নূরও তাহলে কি এখনো মানকার চিপায় পড়েছেন, যে মানকার চিপায় পড়ে আজকে আওয়ামী লীগ নিয়ে ভালো ভালো কথা বলছেন, যে আওয়ামী লীগের লোকজন তো থাকতেই হবে, আমাদের এই ছোট্ট একটা দেশ, গায়ে গা লেগে চলি আমরা, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ করতে হলে সবাইকে লাগবে। আওয়ামী লীগ একটা বিশাল দল, এই বিশাল দলের এত জনসংখ্যাকে বাদ দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ কিভাবে হবে? আমি বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা গণ অধিকার পরিষদের নূর কিংবা জামাত, যেই হন না কেন, আপনারা যে পথে হাঁটছেন, আপনারা ভোটও পাবেন না, আপনারা পরাজিত হবেন, এবং আপনারা অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ করতে পারবেন না। আজকে ভোটের মাঠে নেমেছেন, ভোটের কয়েকদিন আছে, আপনাদের বক্সে যাতে আওয়ামী লীগের ভোটগুলো ঢোকে এই জন্য সাময়িক একটা ভেষ ধরেছেন, কিন্তু বাস্তবতা গত 1.5 বছর যাবৎ আওয়ামী লীগের উপর যে অত্যাচার নির্যাতন আপনাদের কারণে নেমে এসেছে সেটি সীমাহীন। আওয়ামী লীগকে ভোটের কারণে আপনারা ফিরিয়ে আনছেন, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগ ফিরে আসবে মাত্র কয়েক মাসের ব্যবধান। এই মুহূর্তে আপনারা হয়তো অনেকেই বলছেন যে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি নেই, আওয়ামী লীগের নেতৃত্ব নেই, এগুলো দরকার নেই। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। 5 আগস্ট আগেও বিএনপির কি অবস্থা ছিল, কি ভঙ্গুর অবস্থা ছিল, নেতৃত্ব ছিল? গত 19-20 বছর যাবৎ 2006 সালে ক্ষমতাচ্যুত হবার পর বিএনপির রাজনীতি কোথায় ছিল? নেতৃত্ব ছিল? কাজেই আজকে আওয়ামী লীগের মধ্যে অনেক হতাশা কাজ করছে যে এই মুহূর্তে নেতৃত্ব দেখা যাচ্ছে কিচ্ছু লাগবে না। দেখুন না, এই যে নির্বাচনটা যদি হয়ে যায়, এখনো হবে কিনা সন্দেহ আছে, যদি হয়ে যায়, হয়ে গেলেও সেই সরকার কোনোভাবে টিকবে না। সেই সরকার টিকবার কোনো সূচক বলে না যে সরকারটি টিকে থাকতে পারবে। দেশ আরো, এই যে এখন অস্থিরতা আছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ শাসনের মধ্যে দেশ আছে। নির্বাচন পরবর্তী সময়ে খারাপটা আরো খারাপ হতেই থাকবে, কারণ খারাপ যদি একটা কিছু হতে থাকে সেটা অবনতি হতেই থাকে। উন্নতি হবার মতো মেডিসিন নেই বাংলাদেশের কাছে এই মুহূর্তে। যতক্ষণ না পর্যন্ত আপনি সব দলের অংশগ্রহণে নির্বাচন না করবেন, ততক্ষণ পর্যন্ত উন্নতি হবে না। এই যে ভিপি নূর যে বললেন যে ছোট্ট একটা দেশ, এখানে সবাইকে নিয়ে আজকে তার কণ্ঠ থেকে বের হচ্ছে, কিন্তু আপনারা গত 1.5 বছরে যা করেছেন সেটি কিন্তু কল্পনাতীত। কাজেই নির্বাচন হতে পারে, নির্বাচন নাও হতে পারে, এখনো সংশয় আছে, সন্দেহ আছে, নানা রকম আন্তর্জাতিক সমীকরণ আছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটু নাড়াচড়া বোঝা যাচ্ছে। হঠাৎ করে আমি গতকালকের একটা ভিডিওতেও বলেছি, আবারও বলছি, যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেটেল হয়ে যায়, তাহলে বাংলাদেশের নির্বাচনের সমীকরণও কিন্তু পাল্টে যাবে, কিংবা নির্বাচন হয়ে গেল, কিচ্ছু যায় আসে না। আগামী মার্চ-এপ্রিল থেকে আওয়ামী লীগ পূর্ণোদ্যমে ফেরবে। আমি এই মুহূর্তে নেতৃত্ব, সাংগঠনিক কর্মসূচি বা আওয়ামী লীগের কোনো কিছু স্বচ্ছ নয়। তারপরে বলছি, প্রকৃতি আওয়ামী লীগকে আগামী মার্চ-এপ্রিল থেকেই ফেরাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভোটের মাঠে ফিরিয়ে এনেছে, কিংবা ভিপি নূর ফিরিয়ে আনছে, জামাত ফিরিয়ে আনছে, বিএনপি ফিরিয়ে আনছে। এই যে নির্বাচনকালে কিন্তু আওয়ামী লীগের উপরে অত্যাচার, নির্যাতন, ধরপাকড় অনেকটা কমেছে। সামনের দিনগুলোতে আরো কমতে হবে। আবার অত্যাচার নির্যাতন কমেছে এটাও বলা যাবে না। আমার এই মুহূর্তে মনে পড়ছে বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী, শিশু সন্তানের মৃত্যুর কথা। গতকাল তার জেল গেটে গিয়ে তার স্ত্রীর ছোট বোন শ্যালিকার যে আর্তনাদ, আমার একটা বোন আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, এত
কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? আমার আপনারা কেমন, তার সে তো খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে ছেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে, আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, রাজনীতির কি এই বড় নাম হলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? কেন ছাড়লো না? কেমন আছে তোমার কাকা? আমার ভাইয়া, তাহলে আমি দুলো ভাই না, আমার নিজের ভাইয়ের চোখে দেখছো, সে তার কোনোদিন কাঁদতে দেখ। এই আত্মনাদ আমি যতবার শুনেছি আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি সাদ্দামকে চিনি না, আমি ছাত্রলীগ চিনি না, আমি কাউকে চিনি না, কিন্তু আবেগ বলে তো কিছু আছে, ইমোশন বলে তো কিছু আছে। প্রকৃতি কাছে, প্রকৃতি বিচার করবে। কারণ আওয়ামী লীগের উপর গত 1.5 বছর যে অত্যাচার অন্যায় হয়েছে, এই অন্যায়ের বদলা প্রকৃতিই দেবে। এই উপদেষ্টা পরিষদের কেউ হয়তো রক্ষা পাবে না, হ্যাঁ হয়তো অনেকে বিদেশে পালিয়ে গিয়ে বাঁচতে পারেন, কিন্তু কেউ কেউ তো ধরা খাবেনি, ধরা পড়বেনি, সেগুলো সময়ের অপেক্ষা। কাজেই আওয়ামী লীগ ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে নানা রকম হতাশার ঘটনা আছে, কিন্তু সব হতাশা কাটিয়ে আওয়ামী লীগ এই 2026 সালেই ফিরবে, এবং এই 2026 সালেই আরেকটা নির্বাচনও হবে, এবং নির্বাচন হয়ে সেই নির্বাচনে প্রেক্ষাপট এমন ভাবে তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগের বিজয় হয়তো কেউ ঠেকাতে পারবে না। এখন আজকে বগল বাজাচ্ছেন, নির্বাচন করছেন একতরফা ভাবে, কিন্তু ভাই আপনি তো অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে পারবেন না। ভিপি নূর যেটা বলল, 50% উপরের মানুষকে বাদ দিয়ে আপনি কিভাবে, আপনি তাদেরকে বঞ্চিত করে কিভাবে গড়বেন? পারবেন না। কাজে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফিরতে হবে, আওয়ামী লীগ আসতেই হবে, এছাড়া বিকল্প কোনো উপায় নেই। জাস্ট সময়ের অপেক্ষা। কষ্ট হচ্ছে আওয়ামী লীগের মানুষের, কিন্তু এই কষ্ট, এই আধার কেটে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ের যে নির্মম, বর্বরচিত, নারকীয়, নিষ্ঠুরতাপূর্ণ ঘটনা সকলের হৃদয়কে স্পর্শ করেছে, সে বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আপনারা অনুধাবন করতে পারেন, সেটা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে কি নিষ্ঠুর আচরণের ভিতর থেকে তার পরিবারকে আত্মহননের পথে ঠেলে দেওয়া হয়েছিল। শুধু আত্মহননের পথেই ঠেলে দেওয়া নয়, তার পরবর্তীতে তার প্রিয়তমা স্ত্রী এবং তার সন্তানের লাশ দেখার জন্য বা জানাজায় যাওয়ার জন্য প্যারোলের আবেদনকে নামঞ্জুর করে যে নিষ্ঠুরতা, বর্বরতার পরিচয় প্রশাসনিকভাবে দেওয়া হয়েছে, আমার মনে হয় ইতিহাসে এটা একটা নজির হয়ে থাকবে। সে বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই কারা নির্যাতিত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার সঙ্গে সাদ্দামের ভাইয়ের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউর কয়েকটা পার্ট আছে, এক একটা পার্ট আমরা আগে শুনতে চাই এবং আপনাদের শোনাতে চাই। তাহলে দেখাই যাবে না, তাহলে গাড়ি নিয়ে আপনারা আবার ফিরে যেতে হবে। তারপরে জেলা সাহেব আমাদের 2 মিনিট সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে জায়েদ খানাদের ব্যবহার, তারপরে আমরা ওটা মানে নিয়ে আমরা ওইখানে আরো 2-3 মিনিট ওই সিঙ্গে পাল্লা করতে করতে কথা বলি। আমার ভাইটা বললো যে স্যার আর 2-3 মিনিট থাকি, আর 2 মিনিট থাকি। সে বলে না, আর 1 মিনিটও থাকা যাবে না, এখানে সিসি ক্যামেরা আছে, সরকার সব দেখতেছে। সরকার সব দেখতেছে, তা ওইখানে কি 10টা মিনিট যদি কি পুরো জেলখানা কি শেষ হয়ে যেত? ভাই, আমার ভাই জেলখানা থেকে মাটি গোটা দিতে পারি তার সন্তানের জন্য। আমার ভাই আসলে বললাম, ভাই তুই ছেলেটারে একটু কোলে নে। কয় আমি ছেলেটারে কি কোলে নেবো, আমি তো বাজে থাকা অবস্থায় কোলে নিতে পারিনি, আমি তো ওরে কোলে নেবো না। ছেলেটারে মাথায় হাতগুলো দিয়ে এখানে বললো ক্ষমা করে দিস। আমার বাবির মাথায় হাতগুলো দিয়ে আমার ভাবির কমলাটা চুমু দিয়ে বলিতে আমারে মাফ করে দিও, আমি ভালো স্বামী, ভালো পিতা হতে পারলাম না। হায় রে রাজনীতি, খালি এইটুকু বললো। এটাই ভাই,
এই হত্যাকাণ্ডের জন্য শহীদুল ইসলাম, আপনি কাকে দায়ী করতে চান? আমি এই হত্যাকাণ্ডের জন্য এই রাষ্ট্রকে দায়ী করতে চাই এবং আমি বলতে চাই এই দেশে আমাদের জন্মগ্রহণ করা হয়েছে ভুল। এই দেশে আমাদের জন্মগ্রহণ করা হয়েছে ভুল। যদি এই দেশে আওয়ামী লীগ করার কারণে যদি তার সন্তান, তার বউ যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের মেরে ফেলা। ভাই, আমরা এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমাদের একদম নিয়ে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া ভালো। ভাই, আমাদের আর বেঁচে থাকার কিছু নেই। আমার ভাই আমার কালকে বলিতে আমি কি দিয়ে বাঁচবো? আমার তো সব শেষ। আমি কি দিয়ে বাঁচবো? এই জেলার এই এসপি এরা এত হয়রানি করিতে, যা আমার ভাইয়ের কাগজপত্র গুলো ঘাটলে আপনারা বুঝতে পারবেন যে কতটা হয়রানি এরা করিতে। এই বাগেরহাটের জেলার যে কি কত অন্যায় করিতে আমার ভাইয়ের সাথে, বাগেরহাটের জেলার কত অন্যায় করিতে। ওরে আল্লাহ। আমি সবশেষে একটা প্রশ্ন করি, এই যে আপনার ভাই যে জেলে রয়েছে গত 2025 এপ্রিল থেকে, তাই তো? এবং আপনার যে সর্বস্ব লুট করা হয়েছে, মামলাটা জীবনযাপন করছেন এই আওয়ামী লীগ করতে গিয়ে, আওয়ামী লীগের কোন নেতা কর্মী কি আপনাদের খোঁজ খবর নিয়েছেন এই সাদ্দাম জেলে যাওয়ার পর থেকে? আমার ভাই জেলে যাওয়ার পরে আমাদের এমপি সাহেব শেখ তন্ময় সর্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করতে, আমাদের সর্বক্ষণিক সে জেলাল দাদা তন্ময় ভাই তার ছাড়ানো এবং জামিন করানোর সর্বক্ষণিক টাকা পয়সা দিয়ে আমাদের হেল্প করছে। তন্ময় ভাই শুধু একটা কথাই বলিছে, তন্ময় ভাই আমাকে ফোন, আমি শেখ তন্ময় কিছু করতে পারলাম না, ওর ছেলের জন্য, ওর ছেলের জানাজাটার জন্য আমি কিছু করতে পারলাম না, আমার ক্ষমা করে দিস। আমি রাষ্ট্রবিলাস বাগেরহাটের জেলার এবং এসপি সাহেবকে আমি দায়ী করতেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নির্মমতার শিকার বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ভাইয়ের ইন্টারভিউ একটা অংশ দেখলেন কারা নির্যাতিত আর এক সাংবাদিক মঞ্জুর আলম পান্নার সঙ্গে। কয়েকটি কথা এখানে স্পষ্ট হয়েছে। প্রথম হচ্ছে, বিচারকের সামনে যখন নেওয়া হয়েছে তখন হ্যান্ডকাপ দেওয়া। আইন অনুযায়ী কোর্টের ভিতরে যখন বিচারকের সামনে কোনো বন্দিকা উপস্থিত করা হয় তখন হ্যান্ডকাপ দেওয়ার কথা নয়। তিনি পা ধরে পুলিশ কনস্টেবলের কাছে সময় চেয়েছিলেন, সময় দেওয়া হয়নি। নানা রকম অজুহাত আছে, আমি ইন্টারভিউটা দীর্ঘ এই জন্য বললাম না। প্রথমত, যে মামলাটিতে তাকে গ্রেপ্তার করা হলো সেই মামলার যে ঘটনার তারিখ দেখানো হয়েছে সেই তারিখের সময় সাদ্দাম দেশের বাইরে ভারতে ছিলেন। এটা তার ডকুমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবার কাছে আছে। আমি আমাদের দর্শক শ্রোতাদের সুবিধার্থে আমি ডকুমেন্টের একটা অংশ শুধু আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ সাদ্দামকে যে ঘটনায় গ্রেপ্তার করা হয় সেই ঘটনা যে সময় ঘটেছে বলে উল্লেখ করা হয় সেই সময় তিনি দেশেই ছিলেন না। দ্বিতীয় হচ্ছে, তার স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পরে তারা প্যারোলের আবেদন করেছিলেন। প্রশাসন বাঁচার জন্য তড়িঘড়ি করে যখন সারা দেশে এটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হলো তখন বললেন না, সে তারা আবেদনই করে না, একটা প্রেস নোটও দিলেন। কিন্তু আজকের পত্রিকা, ঢাকার জাতীয় পত্রিকায় বাগেরহাটের জেলা প্রশাসক ইন্টারভিউ দিয়ে বলেছেন ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলের জন্য আবেদন করেছিল পরিবার, বাগেরহাটের ডিসি। এরপরে ব্যাখ্যা দিয়ে বলা হয় যেহেতু সে বাগেরহাটের বাইরে ছিল, কাজী বাগেরহাটের বাইরে থাকার একটা প্রশাসনিক অজুহাত দিয়ে সেখানে তারা আত্মরক্ষার চেষ্টা করেছেন। এখন এক্ষেত্রে আইন কি বলে? আইনটি হচ্ছে, এই প্যারোলে মুক্তি দেওয়ার জন্য যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা, সেই নীতিমালাটা 1 জুন 2016 সালের, সেই নীতিমালার 4 নং দফায় পরিষ্কারভাবে বলা আছে, যদি ওই জেলার বাইরেও কোথাও ওই
যে এলাকা সংশ্লিষ্ট বন্দী বাইরের কোনো কারাগারে থাকে, সেক্ষেত্রেও তাকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে। প্রথমে বলা হলো আদৌ প্যারোলের আবেদন করেনি, তারপরে ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে সে তো অন্য জেলার ভিতরে ছিল, সেই জেলায়ও দেওয়া যাবে। দুটি জিনিসই মিথ্যাচার প্রমাণিত হয়েছে। তৃতীয় হচ্ছে লাশটি স্পর্শ বা তার বাচ্চাকে ধরার জন্য তাকে যে সময়টুকু দেওয়া, সেই সময়টুকু দেওয়া হয়নি। কোর্টের ভিতরে হ্যান্ডকাপরত অবস্থায় এবং তার ভাইয়ের ইন্টারভিউতে স্পষ্ট হয়েছে যে সে যখন পা ধরে কনস্টেবলকে কোর্টের ভিতর বলতেছিল একটু সময় দেন, হ্যান্ডকাপটা একটু খুলে দেন, আমি তো কোর্টের ভিতরই আমার সন্তানটাকে একটা বুকে নেব, তাকে দেওয়া হয়নি। সেই সময় সে শুধু না, কোর্টের ভিতরে থাকা যারা সেই মানুষগুলো সেখানে কান্নাকাটি করেছে। আর একটা বিষয় দেখুন যে কতটা নির্মমতা, কতটা নিষ্ঠুরতা হতে পারে। এই ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো, দেখেছেন যশোরে একটা মৃত বাচ্চা, এই নিষ্ঠুর স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন যে ওই প্রশ্নের তিনি কোনো জবাব দিবেন না। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? আর প্যারোলে মুক্তির জন্য তারা আবেদন করেছেন, তার ডকুমেন্ট যেমন আছে, বাগেরহাটের ডিসি সেটা স্বীকার করেছেন। এই স্বীকারোক্তির নিউজ তা আজকের পত্রিকা থেকে আমি আপনাদের দেখালাম। আর তাদের সঙ্গে যে নির্মম আচরণ করা হয়েছিল, সে আচরণ প্রসঙ্গে তার আত্মীয়রা কি বলছে, তারপরে এইভাবে ছেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে, আমার বোন, আমার একটা বোন, আমার একটা বোন নিয়ে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতি কি এই বলে না বলো? এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা। তার স্ত্রীর বোন বলছে সে তো খুনি না, ছোটখাটো মামলা, তারপরও এত নির্যাতনের কারণে আমার বোন আত্মাহুতি দিতে বাধ্য হয়েছে। এই সিনারিওটা আমাদের মনে রাখতে হবে আলোচনার প্রসঙ্গে আসার জন্য। কারা অন্তরীণ থাকা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ একটা কথা করাই সম্ভব। হি ইজ দ্য ম্যাজিশিয়ান। টু ডিগ্রেডারি সেন্সে বলে থাকেন বাজিগর। প্রফেসর ইউনূসের পক্ষে যে কোনো কাজ করাই সম্ভব। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বলছেন যে তার পক্ষে যে কোনো কাজ করা সম্ভব। অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার একটা স্ট্যাটাস অনেককে আলোড়ন করেছে। যেই ঘটনায় সাদ্দামকে মামলা দিয়ে আটক করা হয়, সেই ঘটনার সময় তিনি ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তার পাসপোর্ট যাচাই করেও সেটা জানা গেছে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা হওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়, এমন অসংখ্য ঘটনা আছে যেটা সম্পূর্ণ মিথ্যা মামলা আটক করা হয়েছে। তার স্ত্রী বারবার চেষ্টা করে জামিনের ব্যবস্থা করতে না পারায় মানসিক বিপর্যস্ত হয়ে সন্তান আত্মহত্যা করেন। মানুষ যখন মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে তখন সে পশুতে পরিণত হয়। যেহেতু মানুষে জন্মেছে তাই মানুষ থাকার চেষ্টা করুন, পশু নয়। এটা জুলকার নাইন সায়েরের একটা স্ট্যাটাস। এরকম অসংখ্য মানুষের অসংখ্য বক্তব্য সামনে চলে আসছে, যে বক্তব্যের ভিতরে স্পষ্ট হয়েছে যে কতটা অমানবিকতা, কতটা নিষ্ঠুরতা, কতটা বর্বরতা করা হয়েছে সাদ্দামের ক্ষেত্রে। একটু দেখুন একটু। করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে সাদ্দামের কান্নার সঙ্গে সঙ্গী হয়েছে সেখানে পুলিশের যারা দায়িত্বরত ছিলেন তারা সকলে। কতটা নিষ্ঠুরতা, কতটা বর্বরতা করা হয়েছে তার সঙ্গে। এবং এই ঘটনার পরে রাষ্ট্র দায় নেওয়ার, অস্বীকার করার কোনো সুযোগ নাই। সাদ্দাম কি কোনো খুনের মামলার আসামি, কোনো ধর্ষণ মামলার আসামি, এসিড নিক্ষেপের মামলার আসামি? নিশ্চয়ই না। সাদ্দাম কি কোনো অপরাধী ইতোমধ্যে অভিযুক্ত হয়েছেন? না, অভিযুক্ত হননি, শুধুমাত্র অভিযোগ। সেই অভিযোগের বিরুদ্ধে স্ট্রং ডকুমেন্ট রয়েছে যে কথিত ঘটনার সময় সে আদৌ ছিল না। সাদ্দামের ভাই বলছেন তার সঙ্গে কি নিষ্ঠুর আচরণ করেছেন বাগেরহাটের প্রশাসন, তার স্পষ্টভাবে তারা সেটা বলেছেন যে রেকর্ডপত্র দেখলে প্রমাণ পাওয়া যাবে। এবং এক পর্যায়ে তিনি ক্রন্দনরত অবস্থায় বলছেন যে আওয়ামী লীগ করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমাদেরকে মেরে ফেলেন। এবং তিনি রাষ্ট্রকে দায়ী করেছেন, স্থানীয় প্রশাসনকে দায়ী করেছেন। এই নিষ্ঠুরতা, বর্বরতা সকল মানবিকতাকে অতিক্রম করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্বরতার। যারা মানবাধিকারের কথা বলতেন তারা আজকে কোথায়? তাদের কোনো
কণ্ঠস্বর তো টের পাচ্ছি না। পান থেকে চুন খসলে যারা নানা রকম মানবাধিকারের ফেরিওয়ালা হয়ে কথা বলতেন, এই ঘটনার পরে তাদের স্পষ্ট কোনো ভূমিকা দেখছি না। কানাডার নাগরিক টিভির নাজমুস সাকিবের একটি স্টেটমেন্ট দেখলাম, তার হৃদয় স্পর্শ করে স্টেটমেন্ট, লক্ষ লক্ষ মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। এই বর্বরতার শেষ কোথায়? নোবেল লরিয়েটের শাসনামলের এই নিষ্ঠুরতা, এই বর্বরতার মুখোমুখি আজকে আমরা। এর পাশাপাশি আমি আমাদের দলীয় নেতাকর্মীদের বলবো, আজকে আমাদের দুঃসময়, আমাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের সভানেত্রী বলছেন কাদা ছড়াছড়ি নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ কেউ দেখছি ফেসবুকে পাল্টা সস্তা বাহবা করবার জন্য শেখ হেলাল, শেখ তন্ময়কে নিয়ে নানা রকম কথা বলেছেন। সাদ্দামের ভাইয়ের স্টেটমেন্ট শুনলেন, তারা বলছে শেখ হেলাল চাচা, শেখ তন্ময় প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, একটার পর একটা মামলায় তাদেরকে জামিনের ব্যবস্থা করেছেন। যখনই জামিন হয়ে যায়, জেলখানার গেটে আসার সঙ্গে সঙ্গে তাকে আরেকটা মামলায় গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তার ঠেকাবার অক্ষমতার কথা শেখ তন্ময় বলেছেন যে আমরা পারলাম না। কাজী শেখ হেলাল, শেখ তন্ময় তাদের জায়গা থেকে চেষ্টা করেননি। এই অভিযোগটা যারা সস্তা কথা বলছেন ফেসবুকে, আমি যদি তারা আমাদের দলীয় নেতাকর্মী হন, তাদেরকে আমি করজোড়ে বলবো, দয়া করে এই আত্মহননের পথে যাবেন না। আপনারা তো শুনলেন সাদ্দামের পরিবারে তার ভাই বলছে যে প্রতিনিয়ত শেখ হেলাল, শেখ তন্ময় তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, জামিন করাচ্ছেন, একটা জামিন হয় আর একটাকে গ্রেপ্তার করছেন। শেখ হেলাল প্রবাসে থেকেও তিনি সারা বাংলাদেশের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি প্রচন্ডভাবে কাজ করছেন যাতে আমরা আমাদের ঋত গৌরব পুনরুদ্ধার করতে পারি। তিনি সাংগঠনিকভাবে প্রতিনিয়ত প্রতি জেলায়, শুধু বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশে সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। তার বিরুদ্ধে কথা বলা, তাকে অভিযুক্ত করা, এটা দ্বারা কি লাভ হচ্ছে? যারা কাজ করছে তাদেরকেও আপনারা এভাবে যদি বিতর্কের ভিতরে নিয়ে আসেন, আমার মনে হয় সেটা সঠিক হবে না। দেশের অভ্যন্তরে আপনারা কেউই ভালো নাই, কেউ কারাগারে, কেউ পালিয়ে আছেন, কেউ নির্যাতনের শিকার হচ্ছেন, বাড়িতে যেতে পাচ্ছেন না, সহায় সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। কারাগারে যারা আছে তারাও তো বর্বরতার শিকার হচ্ছে। আপনারা কি ভুলে গেছেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কি নির্মম মৃত্যু, মৃত্যুর পরেও তার হ্যান্ডকাপ দেওয়া ছিল। এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা, মাননীয় প্রধানমন্ত্রীর ক্যাবিনেটের মেম্বার ছিলেন, 4 বারের এমপি ছিলেন। এরকম অনেকেই জেলখানায়, অনেকের মৃত্যু হচ্ছে, রাস্তাঘাটে মৃত্যু হচ্ছে। প্রবাসেও সবাই খুব আরামে আছে, কথা একদম ভাববেন না। অনেকে অনেক অকল্পনীয় কাজ করে জীবন যাপন করছে। আমি কারো নাম মেনশন করে বলবো না, আমি সবার কথা বলবো না, তবে অনেকেই ওয়ার্ক জব করছে, নিম্নমানের কাজ করে অত্যন্ত মানবতার জীবন যাপন করে প্রবাসে আছে, আরামে এসে আছে। কে কে আমি জানি না, তবে আমি যাদের খবর জানি তাদের অধিকাংশই কিন্তু প্রবাসে অত্যন্ত কষ্টকর অবস্থায় আছে। এই দুঃসময় আমাদের জন্য আত্মহননের পথে, নিজেদের ভিতর কোন্দল, একে অপরকে অভিযুক্ত করা, গণহারে আমাদের নেতৃবৃন্দকে অভিযুক্ত করা, এদিকে যাবেন না। আমাদের এখন কারোর জন্য এই সময়টা ভালো না। শেখ হেলালের কথা অন্তত আমি নিশ্চিত করে বলতে পারি, তিনি অন্য অন্য নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে প্রচুর পরিশ্রম করে চলেছেন। দলের জন্য অকল্পনীয়ভাবে তিনি সকলকে নিয়ে সমন্বিতভাবে একজন কর্মী হিসাবে তিনি যেভাবে সকলকে সমন্বিত করে কাজ করছেন, খোঁজ খবর রাখছেন, এটা যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকে আমি বিনীতভাবে বলছি, শেখ হেলাল দলের জন্য কাজ করছেন, দিনরাত কাজ করছেন। পরিবার হিসাবে তাদেরকে সকলকে একই দৃষ্টিতে দেখা, একইভাবে অভিযুক্ত করা, এটা কি আমাদের ঐক্যের জন্য ক্ষতিকর নয়? শেখ হাসিনা বলেছেন এখন দুঃসময়, কাদা ছড়াছড়ির সময় নয়। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ঈপ্সিত লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে যাতে পৌঁছে যেতে পারি সেজন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সৃষ্টি হয়েছে। বাঙালি জাতির যা কিছু গৌরবময় অর্জন তা বঙ্গবন্ধুর নেতৃত্ব হয়েছে। আধুনিক বাংলাদেশ যা তা শেখ হাসিনার নেতৃত্ব হয়েছে। আর কেউ কিছু দিতে পারে নাই। বাঙালির যা কিছু গৌরবময় অর্জন তা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নেতৃত্বে এসেছে। আমরা যারা শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, তাদের এই সময় কোনোভাবেই আত্মকলহে
লিপ্ত হওয়া যাবে না। অনুগ্রহ করে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের আবার গৌরবকে ফিরে আনার যে লড়াই, সেই লড়াইয়ে সামিল হতে হবে। সাদ্দামের সঙ্গে যে নির্মমতা এবং বর্বরতা চালানো হয়েছে, এটা এখানেই শেষ হবে না। মনে রাখবেন, বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। মনে রাখবেন, অন্ধকার কখনো চিরস্থায়ী না। ইনশাআল্লাহ আলোকবর্তিকা হাতে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবই। আমাদের প্রতি আল্লাহ সহায় হন। যে যেখানে আছেন নিরাপদে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।